আমাদের এই সমাজে বিভিন্ন ধরনের মানুষই বসবাস করে। প্রতিটি মানুষই একে অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি এবং একে অন্যের সাথে সহায়তায় এগিয়ে আসি। এটাই আমাদের মানুষের মূল ধর্ম। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা মানুষের মনুষ্যত্ব ধর্মের মূল কথাটাই ভুলে গেছে। তারা শুধু তাদের মিথ্যা অহংকার, মিথ্যা ভালোবাসার অভিনয় করে চলেছে। তারা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তারা অন্যের আশা আকাঙ্ক্ষা এবং আবেগকে নিয়ে ছিনিমিনি খেলতেই খুবই আনন্দ পায়। তাদের কাছে কোনো মানুষ সাহায্যের জন্য গেলে তারা তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। এমনই এক রহস্যময় ভৌতিক গল্প নিয়ে আমরা আজ হাজির হয়েছি। বন্ধুরা, আমাদের আজকের গল্প ভগ্ন আত্মা। গল্পটি লেখনে রয়েছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প ভগ্ন আত্মা। গভীর রাতে খালাসি বাড়ি থেকে এক কান্নার আওয়াজ শোনা যেত প্রতি পূর্ণিমার রাতে। খালাসি বাড়ির জীর্ণ দেওয়াল থেকে সেই কান্নার আওয়াজটা ভেসে আসে। একসময় খালাসি বাড়ির মালিক ছিলেন খুবই দরিদ্র। তিনি খালাসিগিরি করতে করতে আজ তিনি অডেল সম্পত্তির মালিক হয়েছেন। কিন্তু রামচরণ বাবু অডেল সম্পত্তির মালিক হলেও তিনি ছিলেন একজন নিষ্ঠুর মানুষ। তিনি কারুর প্রতি দয়ামায়া কিছুই দেখাতেন না। তিনি বড্ড কঠোর মানুষ ছিলেন। একদিন রবীন্দ্র নামে একজন ব্যক্তি রামচরণ বাবুর কাছে তার মেয়ের বিয়ের জন্য সাহায্যের জন্য গিয়েছিলেন। রবীন্দ্রবাবু ছিলেন পেশায় একজন মৎস্যজীবী। মৎস্য বিক্রি করে তিনি তার পরিবারের ভরণ পোষণ করতেন। তাই তিনি কিছু টাকা ধার নেওয়ার জন্য রামচরণ বাবুর কাছে গিয়েছিলেন। কিন্তু রামচরণ বাবু তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। নেই নেই, এখানে কোনো টাকা পয়সা নেই। কোথা থেকে জানি চলে আসে ভিখারি বাচ্চার দল। নেই নেই, এখানে কোনো টাকা পয়সা নেই, চলে যাও এখান থেকে। রামচরণ বাবুর এত কঠোর অপমান রবীন্দ্রবাবু সহ্য করতে পারেননি এবং তিনি রামচরণ বাবুর বাড়ির পিছনের পুকুরটায় গিয়ে ঝাঁপ দেন এবং নিজের প্রাণটা হারিয়ে দেন। তারপর থেকেই রামচরণ বাবুর জীবনে নেমে আসে এক বিশাল কালো অন্ধকারের ছায়া। এর কয়েকদিন পর থেকেই রামচরণ বাবুর রাতের ঘুম উড়ে যায়। তার কানে শুধু বেশি আসে রবীন্দ্রবাবুর আর্তনাদ। রামচরণ বাবু, আপনার কাছে আমি এসেছিলাম কিছু সাহায্যের জন্য, কিন্তু আপনি আমাকে কোনো সাহায্য করেননি। উল্টো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আপনার জন্য আমার পরিবার আজ এতিম হয়ে গেছে। আপনাকে আমি ছাড়ব না। প্রায় দিন রাত্রবেলা রামচরণ বাবু এরকমই কথাবার্তা শুনতে পান এবং তিনি ঘুম থেকে লাফিয়ে ওঠেন এবং ঘরের সমস্ত জিনিসপত্র নিচে থেকেই নড়াচড়া করতে শুরু করে। আর ঘরের দেওয়ালে ফুটে ওঠে চুপ চুপ রক্তের দাগ। তারপর রামচরণ বাবু এইসব দেখে তিনি বুঝে যান তার পাপের ঘোড়া বড়ে এসেছে এবং তার প্রায়শ্চিত্ত করার সময়ও চলে এসেছে। একদিন রাত্রিবেলা রামচরণ বাবু তার ঘরে বসে বসে রেডিওতে গান শুনছিলেন। গান শুনতে শুনতে রেডিওটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং সমস্ত ঘরের বাতিগুলো জ্বলতে নিভতে শুরু করে এবং বাইরে জোড়ো হাওয়া শুরু হয়ে যায়। সেই হাওয়ার সাথে ভেসে আসছিল কারো কান্নার শব্দ। রামচরণ বাবু, আপনি আমাকে সাহায্য করেননি কেন? সেদিন ছিল পূর্ণিমার রাত। রামচরণ বাবু বাইরের জোড়ো হাওয়া দেখার জন্য জানালার কাছে যান এবং তিনি হঠাৎ দেখতে পান রবীন্দ্রবাবুর মতো একজন লোক তার জানালার কাছে দাঁড়িয়ে আছে। তার মুখটা ছিল ভয়ঙ্কর
তা দেখে রামচরণ বাবু ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সেখান থেকে, কিন্তু তিনি পালিয়ে যাওয়ার কোনো পথ পাননি। ঘরের সমস্ত দেওয়াল থেকে বেরিয়ে আসছিল অনেক লোক। এই দৃশ্য দেখে তিনি দৌড়ে তার রুমে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি পালাতে পারছেন না। তার যাওয়ার সমস্ত পথ বন্ধ। হঠাৎ ঘরের দেওয়াল থেকে বেরিয়ে আসছিল অনেকগুলি কালো কালো ছায়া। এই দেখে রামচরণ বাবু বয়ে চিৎকার করে ওঠেন, কিন্তু তার চিৎকারগুলো যেন সেই ছায়াগুলো গিলে ফেলছে। কিছুতেই তার গলা থেকে একটা মাত্র সুরও বের হচ্ছে না। তারপর হঠাৎ করে ঘরের দরজা খুলে যায় এবং বাইরে ছিল ঘন কুয়াশা, আর সেই কুয়াশার মধ্যে দাঁড়িয়েছিল সেই মাছ বিক্রেতা রবীন্দ্রবাবু। তার চোখে ছিল যেন এক জ্বলন্ত আগুনের প্রতিশোধ, আর তার সমস্ত শরীর থেকেই রক্ত ঝরে ঝরে পড়ছে এবং বাতাসের সাথে সাথে এক পচা দুর্গন্ধ বেরিয়ে আসছে। এবং সেই কালো ছায়াটা রামচরণ বাবুর সামনে এসে দাঁড়ায়। তখন রামচরণ বাবু ভয়ে ভয়ে চিৎকার করতে করতে বলে ওঠেন, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি কি ক্ষতি করেছি তোমার, ছেড়ে দাও আমাকে। তখন সেই কালো ছায়া আত্মাটা বলে ওঠে, কি করে ছাড়বো তোকে? তোর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, তোর জন্য আমার পরিবার এতিম হয়ে গেছে, আজ তোকে আমি ছাড়বো না। এই বলে রবীন্দ্রবাবুর ভয়ঙ্কর আত্মাটা এক পিশাচের রূপ ধারণ করে এবং ঝাঁপিয়ে পড়ে রামচরণ বাবুর উপরে। পরদিন সকালবেলা রামচরণ বাবুর মৃতদেহটা পাওয়া যায়, যেই ঘাটে রবীন্দ্রবাবু তার প্রাণ ত্যাগ করেছিলেন। তার সমস্ত শরীরে ছিল অসংখ্য আঁচড়ের দাগ। দেখলে মনে হয় কোনো জঙ্গলি জানোয়ার তার নখ দিয়ে তার শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আর তার চোখ দুটো ভয়ে বিস্ফোরিত হয়ে আছে। এরপর থেকে এই খালাসি বাড়িটা হয়ে ওঠে এক অভিশপ্ত বাড়ি। মানুষজন আজও বিশ্বাস করে খালাসি বাড়িতে আজও পূর্ণিমার রাতে রবীন্দ্রবাবুর আত্মা ঘোরাফেরা করে, আর তার কান্নার আওয়াজ আজও শোনা যায় দূর দূরান্ত থেকে। এইভাবে অনেক বছর পেরিয়ে যায়, কিন্তু সেই খালাসি বাড়ির ভেতর থেকে আসা কান্নার চিৎকার আজও লোকেরা শুনতে পায়। একজন বয়স্ক লোক এই ঘটনাটা আনন্দময়ী পত্রিকা নামে একটা ম্যাগাজিনে ছাপে, এবং সেই খবরে কাগজ পড়ে একদল তরুণ যুবক সেই জায়গায় আসে একটা রাত কাটাবে বলে। তাদের মধ্যে ছিল রাজু আর অসিত। রাজু ছিল একজন প্যারাসাইকোলজিস্ট, আর অসিত ছিল একজন ছাত্র। তারা রাত্রিবেলা সেই খালাসি বাড়িতে যান। ঘরে ঢুকেই তারা দেখতে পান চারিদিকের আসবাবপত্রগুলি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, এবং সাথে জং ধরে রয়েছে অনেক জিনিসপত্র। তারা দুজন সমস্ত বাড়ি ঘুরে দেখতে লাগলেন, এবং দুজন রাত্রিবেলা খাবার দাবার শেষ করে সেই বাড়িতে বসেই গল্প করছিলেন। হঠাৎ তারা শুনতে পান দূরে কোথাও একটা কান্না ভেসে আসছিল। তখন এই কান্নার শব্দ পেয়ে রাজু অসিতকে বলে ওঠে, চলো অসিত, কোথা থেকে আওয়াজটা আসছে একবার দেখে আসি। এই বলে রাজু আর অসিত সেই কান্নার আওয়াজটাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। সেই আওয়াজটা ঘরের একটা সাইডের ওয়াল থেকে আসছে, এবং তারা সেই শব্দটাকে অনুসরণ করতে করতেই একটা ঘরের কাছে যায়। সেই ঘরের ভেতর থেকে সেই কান্নার আওয়াজটা আসছিল। দরজাটা অর্ধ খোলা। এবার তারা দুজন সেই ঘরের দরজাটায় উকি মেরে দেখল ঘরের ভিতরে কোনো লোক আছে কিনা, কিন্তু ঘরের ভিতরে কাউকে দেখতে পেল না তারা। কিন্তু ঘরের ভিতর থেকে সেই কান্নার আওয়াজটা ভেসে আসছিল। সময়ের সাথে সাথে সেই আওয়াজটা আরো বাড়তে লাগলো। তারপর হঠাৎ করে ঘরের বাতিগুলো জ্বলতে নিতে লাগলো। তারা দুজন এবার ভয়ে চিৎকার করে উঠল।
ওসি তার প্যাকেট থেকে টর্চটা বার করে চারিদিকে আলো ফেলতে শুরু করলো, কিন্তু তাদের নজরে কিছুই আসছিল না। তারপর হঠাৎ করে ওসি তার রাজুর নজর গেল একটা দেওয়ালের উপর। তারা দেখতে পেল সেই দেওয়ালের মধ্যে রয়েছে রক্তের ছাপ। এই দেখে ওসি তার রাজু সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তারা দুজনই এবার পথ হারিয়ে বসলো। তারা যে পথ দিয়ে এই বাড়িতে প্রবেশ করেছিল সেই পথটা এখন অজস্র পথে পরিণত হয়েছে। পরদিন ভোরবেলা সেই দুটি লোককে পুকুর ঘাটে দেখতে পাওয়া যায়, কিন্তু তাদের দুজনের কারুর মধ্যেই প্রাণ ছিল না। তারা দুজন ছিল ক্লান্ত আর ভীতু। এবার তারা দুজনেই বুঝতে পারে ভূতের গল্প শুধু ভূতের গল্প হয় না, কিছু কিছু গল্প সত্যিও হয়। সেদিনের পর থেকে ওসি তার কখনো ভূতের গল্প নিয়ে ঠাট্টা করে না। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ভগ্ন আত্মা। গল্পটির লেখনে পঙ্কজ। আপনাদের যদি আমাদের গল্পগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমাদের কোনো গল্প মিস না যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।